লোহিত সাগরের শান্ত জলরাশি হঠাৎই যেন গিলে ফেলল যুক্তরাষ্ট্রের এক গর্বের প্রতীক। হারিয়ে গেল FA-18 সুপার হর্নেট, সঙ্গী এক টো ট্রাক্টরও। কিন্তু প্রশ্ন, সত্যিই কি এটা দুর্ঘটনা, নাকি গোপনে আঘাত হেরেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী? মার্কিন নৌবাহিনী নিশ্চিত করেছে বর্তমানে ইয়েমেনকে লক্ষ্য করে ধারাবাহিক বোমাবর্ষণ চালাতে থাকা এই বিশাল বিমানবাহী রণতরী থেকে একটি যুদ্ধ বিমান ও টো ট্রাক্টর পড়ে গেছে লোহিত সাগরে। এতে একজন নাবিক আহত হয়েছেন। সেই থেকে শুরু হয়েছে তদন্ত। ঘটনা ঘটেছে 28 এপ্রিল। স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 136 এর জন্য নিযুক্ত ছিল যে FA-18E সুপার হর্নেট, সেটিই পড়ে গেল সাগরে। সঙ্গে ছিল বিমানবাহী জাহাজ পরিচালিত একটি টো ট্রাক্টর। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী সকল কর্মীর নাম জানা গেছে, আহত হয়েছেন একজন। ঘটনার বর্ণনা বলছে, হ্যাঙ্গারে বিমান টানার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুভড ক্রু। বিমানের ভারসাম্য হারিয়ে পড়ে যায় জলরাশিতে। কিন্তু সত্যিই কি এতটাই সহজ ঘটনা এটি? এই রহস্যময় পতনের ঠিক আগেই ঘোষণা দিয়েছিল ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা দাবি করে USS ট্রুম্যান এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থান আসকালানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এমন ঘোষণার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা যেন আর নিছক দুর্ঘটনা থাকে না। বিশ্লেষকদের কণ্ঠে উঠছে প্রশ্ন। অনেকে বলছেন সম্ভবত ইয়েমেনি গুলিতে বিদ্ধ হয়েই বিমানটি নেমেছে সাগরের বুকে। যুদ্ধক্ষেত্রের উত্তেজনার মাঝে একে ট্রেইন দুর্ঘটনা বলে উপস্থাপন করাটা হতে পারে কৌশলগত ভুল। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে ফেরার সময় সাগরে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ বিমানের মধ্যে অন্যতম FA-18E সুপার হর্নেট। প্রতিটি FA-18E মডেলের যুদ্ধ বিমানের বাজার মূল্য প্রায় 6 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 726 কোটি টাকার সমান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর খবরে জানানো হয়, স্থানীয় সময় ভোরে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। এর আগে ফেব্রুয়ারিতে ট্রুম্যান স্ট্রাইক গ্রুপ মিশরের কাছ থেকে এক বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। সেখানেও ক্ষতিগ্রস্ত হয় জাহাজটির কাঠামো। আর এখন এই পতন লোহিত সাগরে জিজ্ঞাসার ঝড়। তবে কি সত্যি USS হ্যারি ট্রুম্যান এখন ইয়েমেনের নিশানা? গত 1 বছর ধরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা গাজার জন্য এক সমর্থন ফ্রন্ট। আর তাতেই যেন মার্কিন ট্রুম্যানকে তারা চিহ্নিত করেছে যুদ্ধের প্রতীক হিসেবে। বারবার মার্কিন আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন এবার পাল্টা প্রতিরোধ বেছে নিয়েছে। হয়তো এক প্রকার প্রতিশোধই চলছে। আনসার আল্লাহ আন্দোলন হুথির সাহসী যোদ্ধারা প্রতিনিয়ত হামলা চালাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ও তার সহযোগীদের বিরুদ্ধে। তাদের সর্বশেষ অভিযানে ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল ও ড্রোন মিলিয়ে গঠন করেছে এক সমন্বিত হামলার কৌশল। লক্ষ্য একটাই, USS হ্যারি ট্রুম্যান। আর সেই হামলার পরপরই সন্দেহজনকভাবে পড়ে গেল একটি যুদ্ধ বিমান এবং ট্রাক্টর, যার ব্যাখ্যা এখন তদন্তাধীন। ঘটনার বিষয়ে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র এড়াতে USS ট্রুম্যান রণতরীটি বড় ধরনের একটি ঘূর্ণন নেয়। ঠিক সেই সময়েই ডেক থেকে একটি ট্রাক্টর চালিত টানার যন্ত্র দিয়ে বিমানটি সরানো হচ্ছিল। ওই বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ও যুদ্ধ বিমান উভয়ই সাগরে পড়ে যায়। যুক্তরাষ্ট্রের রণতরীটি বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে এবং হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযানে অংশ নিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই দুর্ঘটনা মার্কিন নৌবাহিনীর জন্য কৌশলগত ও আর্থিকভাবে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরেক দফা পারমাণবিক আলোচনা শেষ হয়েছে। এরই মাঝে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার ও ট্রাম্পের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। বিদেশে একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি ওয়েবসাইট ওয়ালা জানিয়েছে, ইরানের হাতে রয়েছে প্রায় 2000টি বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো ইসরায়েলের সরাসরি আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষক আমির বোহবোটের একটি প্রতিবেদনে ওয়ালা উল্লেখ করেছে, ইসরায়েলের নিরাপত্তা সংস্থা ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এক ধরনের অপেক্ষার মনোভাব তৈরি হয়েছে। তারা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন। এই প্রত্যাশা তৈরি হয়েছে এই কারণেই যে ট্রাম্প প্রকাশ্যে বলতে পারেন চুক্তি প্রায় চূড়ান্ত কিনা কিংবা আলোচনা ব্যর্থতার দিকে এগোচ্ছে কিনা। ওয়ালার ভাষায় এই বক্তব্য ইসরায়েলের জন্য সামরিক বিকল্পের দরজা খুলে দিতে পারে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা সংস্থার কিছু সূত্র গত মাসে অনুমান করেছিল যদি কূটনৈতিকভাবে কোনো সমঝোতা না হয় তবে ট্রাম্পের শেষ পদক্ষেপ হতে পারে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আক্রমণ। যখন আলোচনা চলছে তখনই নেতানিয়াহু সামরিক পদক্ষেপের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। গত ১.৫ বছর ধরে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের পারমাণবিক কার্যক্রম লক্ষ্য করে নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে, কিন্তু ট্রাম্পের বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি চান না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে ইরানে হামলা চালিয়ে তাকে চমকে দিন, এমন ইঙ্গিত দিয়েছে ওয়ালা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক বিরল মতবিরোধে গিয়ে নেতানিয়াহু ইরানের পুরো পারমাণবিক কাঠামো ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এমন যে কোনো চুক্তিকে প্রত্যাখ্যান করেছেন যেটি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়। নেতানিয়াহুর এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র ইরানকে পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখতে চায় না যতক্ষণ না সেই কর্মসূচি শান্তিপূর্ণ থাকে, কিন্তু এই অবস্থানের তীব্র বিরোধিতা করছে ইসরায়েল সরকার। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তেহরান তার পারমাণবিক কর্মসূচির কিছু দিক নিয়ে আলোচনা করতে রাজি, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা বা মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিত্যাগ করা এই বিষয়গুলো ইরানের লাল রেখা, যেগুলো কোনোভাবেই আলোচনার বিষয় নয়। ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পর ওয়ালা এই প্রতিবেদন প্রকাশ করেছে। এই শেষ দফায় আলোচনা হয়েছে সম্ভাব্য পারমাণবিক চুক্তির কারিগরি দিক নিয়ে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর কি ধরনের বিধিনিষেধ দিতে চায় এবং তেহরান কি ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তৃতীয় দফার আলোচনা আগেরগুলোর চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ ছিল। তিনি আরো বলেন আলোচনার সামগ্রিক পরিবেশ ছিল ইতিবাচক। মার্কিন পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি, তবে যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে সামরিক পদক্ষেপের সম্ভাবনা আবারও তুলে ধরেছেন। তিনি আরো বলেছেন তিনি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি কিংবা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই দুইজনের সঙ্গে দেখা করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণায় যখন সূর্যাস্ত যায় তখন রক্তিমালয় জেগে ওঠে এক প্রশ্ন, এই অঞ্চলে কি কখনো শান্তি আসবে নাকি প্রতিবারই নতুন যুদ্ধের অঙ্কুরে শাসন করবে আগুন? ইতিহাস তার চেনা পথে হাঁটছে। ঘড়ির কাঁটা যেন আবার সেই পুরনো রক্তাক্ত ক্ষণে ফিরে যাচ্ছে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আর ইসরায়েল তাদের কাঁধের উপর চিন্তার পাহাড় নিয়ে দুশ্চিন্তার সাগরে। ইসরায়েল জানে সামনের ঝড় নিছক হাওয়া নয়, কারণ তেহরান এখন আর শুধু গল্পের নাম নয়, এটা এক বাস্তব পরাশক্তি যার কণ্ঠে গর্জে ওঠে পারস্যের গর্ব, শিরায় বহে সাহাব, ফাতেহ আর খায়বার ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত প্রতিজ্ঞা। ইসরায়েলি বিমান ঘাঁটিগুলো রূপ নেয় যুদ্ধে পরিণত অনুশীলনের মাঠে। তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণে বিশাল মহড়া চালায়। বিমান উঠেছে, সাইরেন বাজছে, আকাশে চক্কর দিচ্ছে এক সম্ভাব্য যুদ্ধের ভয়াল প্রতিচ্ছবি। এই মহড়া কেউ বলে আত্মরক্ষার প্রয়াস, কেউ বলে যুদ্ধের প্রস্তুতি, কিন্তু বাস্তবতা এটাই, ইসরায়েল মনে করছে তেহরানের আগুন আর অনেক দূরে নয়। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কিছুটা এগোলেও তাতে একেবারেই সন্তুষ্ট নয় ইসরায়েল, বরং তারা বিস্মিত এবং উদ্বিগ্ন। আর সেই উদ্বেগ থেকেই ইসরায়েলি বিমান বাহিনী IAF মহড়া চালিয়েছে, যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণ করা হয়েছে। ইরান গত বছর এপ্রিল এবং অক্টোবরে সরাসরি ইসরায়েলি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল। তাদের ক্ষেপণাস্ত্র উড়ে এসেছিল যেন আগুনের বার্তা, যেন পারস্যের কবিতা, যেন শাহনামার নতুন অধ্যায়। ইসরায়েল বলছে ইরান যদি আবার বড় হামলা চালায়, যেমন তারা এর আগে অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 এর সময় করেছিল, তাহলে তার জন্য প্রস্তুত থাকতেই এই মহড়া। তারা আশঙ্কা করছে এমন আরেকটি বড় আক্রমণ সামনে অপেক্ষা করছে। এই খবর জানিয়েছে সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদন বলছে এই মহড়া মূলত ইরানের সম্ভাব্য বড়সড় হামলার অনুকরণে করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে এমন আক্রমণ হলে তার মোকাবেলা কেমন হবে সেটি পরীক্ষা করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য। এমন প্রেক্ষাপটে বসছে ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা। এই আলোচনা যেন এক সুতার টান, একদিকে কূটনীতির আশা, অন্যদিকে পারমাণবিক ছায়ার ভয়।
এই আলোচনায় অংশ নিচ্ছে দুই পুরনো প্রতিপক্ষ। 2015 সালে যাদের মাঝে একবার শান্তির ছায়া নেমেছিল, সেই স্মৃতি আজ ম্লান। কারণ এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতবিরোধ রয়ে গেছে। ইসরায়েলের শঙ্কা, ইসরায়েলের বিশ্বাস, এই আলোচনায় ব্যর্থ হলে ইরান এমন এক পথে এগিয়ে যাবে যেখান থেকে ফেরার আর উপায় থাকবে না। তারা আশঙ্কা করছে পারমাণবিক অস্ত্রের অধিকারী একটি ইরান মানে ইসরায়েলের অস্তিত্বই চ্যালেঞ্জের মুখে। আর ইরান, তারা জানে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রেখে বিশ্বে একতরফা আধিপত্য চালাতে চায়। তারা জানে পশ্চিমারা কখনো চায় না পারস্যের ছেলে মাথা তুলে দাঁড়া। তবে এই ইরান 1953 এর ইরান নয়। এখন তারা নিজের ক্ষেপণাস্ত্র তৈরি করে, নিজের প্ল্যান বানায়, নিজের ভাগ্য লেখে। তারা জানে আমেরিকা শুধু আলোচনায় বসে না, প্রয়োজনে ঘায়েলও করে। দুই পথ, দুই ভবিষ্যৎ। এই মুহূর্তে আলোচনার সফলতা অথবা ব্যর্থতা শুধু দুটি দেশের সম্পর্ক নির্ধারণ করছে না, এটা নির্ধারণ করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বিশ্ব রাজনীতির ছন্দ, এমনকি এক নতুন যুদ্ধের সম্ভাব্য সূত্রপাত। ইসরায়েলি বিমান বাহিনীর মহড়া তাই নিছক সামরিক মহড়া নয়, এটা এক ঘোষণা তেল আবিব তৈরি। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয়, তবে ইসরায়েল কেবল পেছনে বসে থাকবে না, কিন্তু ইরানও জানিয়ে দিয়েছে যুদ্ধ চাইলে যুদ্ধ, প্রতিরোধ চাইলে প্রতিরোধ। তাদের আকাশে উঠছে ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র আজ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রযুক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে ইরানে সামরিক হামলার জন্য ইসরায়েল ও আমেরিকার যৌথ পরিকল্পনা স্থগিত করেছেন। ইসরায়েলি তথ্য ফাঁস হওয়াকে ইরানের উপর চাপ তৈরির একটি কৌশল হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের মতে এটি ইরানকে পারমাণবিক চুক্তির দিকে ঠেলে দেওয়ার একটি কূটনৈতিক প্রচেষ্টা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝখানে গোটা দুনিয়া তাকিয়ে আছে এক শান্তিপূর্ণ সমাধানের দিকে। ইসরায়েলি চাপ উপেক্ষা করে দুর্বার গতিতে পারমাণবিক অভিযাত্রায় ইরান এক স্রোতের মতো অবিরাম, এক বজ্রধ্বনির মতো অবিশ্রান্ত। ইরান এগিয়ে চলেছে পারমাণবিক ভাগ্যের মহাপথে। পথে আছে প্রতিবন্ধকতা, পাশে আছে বিরুদ্ধ কণ্ঠের শানিত শব্দ, কিন্তু ইরান সাহসের অগ্নিশিখায় জ্বলতে থাকা এক জাতি, নত হয়নি, নত হবে না। ওয়াশিংটনের ছায়াতলে চলা পরোক্ষ কথোপকথনে ইরান ঘোষণা করেছে ইউরেনিয়াম সমৃদ্ধি আমাদের অধিকার। তাদের দাবি পরিষ্কার, অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কোনো চুক্তি নয়। এ এক দাবির ঝড় যা মাথা তুলে দাঁড়িয়েছে শান্ত কূটনীতির নদীখাতের বিপরীতে। সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যেন বজ্রবাণীর মতো উচ্চারণ করলেন, আমাদের রেড লাইন স্পষ্ট, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, এর বাইরে ইরানের কোনো কথা নেই। এ যেন যুদ্ধের আগে শেষ নিঃশ্বাস টেনে নেওয়া শপথ। 3 দফা আলোচনার নিঃশব্দ উত্তাপের মধ্যেও ইরান মাথা নত করেনি। তারা ঘোষণা করেছে এই অধিকার প্রশ্নাতীত, এখানে কোনো আপোষের শব্দ নেই, নেই কোনো নতি স্বীকার। মজলিসের সম্মুখে দাঁড়িয়ে রাজনৈতিক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচি দৃঢ় কণ্ঠে বললেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অসম্ভব, আমাদের প্রতিরক্ষা শক্তি অপরিবর্তনীয়, আঞ্চলিক প্রভাব প্রশ্নেরও বাইরে। এদিকে আরব সাগরের পার থেকে ইসরায়েলের কণ্ঠে শোনা যায় আতঙ্কের পদধ্বনি। তাদের দাবি ইরানকে এখনই থামাতে হবে, নতুবা তারা পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাবে। এক শঙ্কার হাওয়া ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বললেন যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে। তিনি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে ইঙ্গিত দিলেন, ইসরায়েল বন্ধুর কাঁধে ভর করে চলতে পারে, তবে শেষ পর্যন্ত তাদের রক্ষার দায়িত্ব তাদের। জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কারো মুখাপেক্ষী হবে না। হঠাৎই নাটকের মোড় ঘুরে যায়। ওমানের মধ্যস্থতায় যতটুকু আলোচনার অগ্রগতি হয়েছিল, নেতানিয়াহু তা যেন এক নিমিষেই ধূলিসাৎ করে দিলেন। লিবিয়ার উদাহরণ টেনে স্পষ্ট জানালেন, পুরোপুরি কর্মসূচি ধ্বংস না করলে কোনো সমঝোতা নয়। এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন ঝড়ের পূর্বাভাস দিয়ে দিলেন, আমাদের অভ্যন্তরীণ নীতিতে কোনো বহিরাগত চাপ চলবে না। তার কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা, তার চোখে যেন ছিল অনিবার্য যুদ্ধের আভাস। তিনি স্পষ্ট করলেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর।
আরাকচির কণ্ঠে আরেকটি চ্যালেঞ্জ। তিনি বলেন, ট্রাম্পের উপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব কূটনীতির জন্য অশুভ সংকেত। এ যেন আলোচনার টেবিল থেকে যুদ্ধের ময়দানে ছোড়া এক আগুনের ফুলকি। আর তাই উত্তপ্ত বালু, উত্তপ্ত বাতাস, উত্তপ্ত হৃদয় সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক অনিবার্য মঞ্চ। একদিকে ইসরায়েল দিচ্ছে সামরিক হুমকি, অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো শেষ ভরসার মতো কূটনৈতিক সমাধান খুঁজছে। তবু ইরান তার পুরনো ইতিহাসের মতোই আজও গাইছে প্রতিরোধের অমর গান। আমরা নত হব না, আমরা থামব না, আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখব। তাদের যুদ্ধজাহাজে সরকার একদিন উল্টে দিত, আজ আমাদের জাহাজ তাদের জলসীমা ছাড়তে বলে। ইরানের উত্তাল হুঙ্কারে কাঁপছে পারস্য উপসাগর। একসময় যে আমেরিকা বিশ্ব রাজনীতির ছায়া ফেলত, আজ সেই ছায়া ক্রমে সরিয়ে দিচ্ছে এক দৃঢ় সংকল্পের ইরান। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। এটি আর শুধু একটি বাহিনী নয়, এটি এক আত্মবিশ্বাসী জাতির সশস্ত্র সংকল্প। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি জাতির কণ্ঠে আগুনের সুর তুলেছেন। বললেন, ইরান এখন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক রুটগুলোর ওপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ আর শুধু কথার কথা নয়, জলসীমায় জেগে ওঠা ইরানি আধিপত্যের ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরানের জাহাজ এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে তাদের জলসীমা থেকে তাড়িয়ে দিতে সক্ষম। কল্পনাও করা যেত না এক সময়। আজ সেই যুক্তরাষ্ট্র, যার ক্যারিয়ার বাহিনী সরকার ফেলে দিত, তাদের জাহাজ আজ ইরানের নির্দেশে পিছু হতে বাধ্য। তানসিরি ঘোষণা করেন, আমরা এমন একটি যুদ্ধ জাহাজ নির্মাণ করেছি যা আমেরিকান মডেলগুলোর চেয়েও উন্নত। সময় এলে আমরা সেটি প্রকাশ করব। এই হুঙ্কার যখন তেহরান থেকে ভেসে আসে, ঠিক তখনই পশ্চিম এশিয়ায় জাহাজ ভর্তি করে নতুন করে সামরিক মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। যেন ইতিহাস নিজেকে নতুন ব্যাখ্যায় লিখতে যাচ্ছে এবার ইরানের কলমে। তানসিরি বারবার বলছেন, আমরা যুদ্ধ শুরু করি না, তবে আত্মরক্ষায় আমরা সর্বাত্মক প্রস্তুত। শব্দের আড়ালে স্পষ্ট বার্তা, কোনো আগ্রাসী চাল চেলেই যদি নামে আমেরিকা, তাহলে ইরানের জবাব হবে দৃষ্টান্তমূলক। তার বক্তৃতায় উঠে আসে এক নতুন ইরানের ছবি। যে দেশ একসময় নিষেধাজ্ঞার ভারে কাতর ছিল, আজ তার প্রযুক্তি দুরন্ত গতিতে ছুটছে। তিনি জানান, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র এখন 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এই দূরত্ব শুধু ভূগোলের নয়, এটি শক্তির ব্যবধান মেটানোর প্রতীক। আরেক বিষয় হলো IRGC এর নৌযানের গতি। তানসিরির দাবি, তাদের জাহাজ পানিতে চলতে পারে সর্বোচ্চ 110 নট গতিতে, যা বিশ্বে নজিরবিহীন। এই গতি যেন ইঙ্গিত দেয় ইরান কেবল প্রস্তুত নয়, প্রতিপক্ষকে ছাড়িয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব। এখন আসুন সেই যুদ্ধ জাহাজটির কথায়। IRIS শাহিদ বাঘেরি। এটি শুধু একটি নৌযান নয়, এটি এক ভ্রাম্যমাণ ঘাঁটি। 14টি ক্ষেপণাস্ত্র ইউনিট নিয়ে এটি চলতে পারে যে কোনো দিকেই। এটি যারা সমুদ্রের বুক চিরে এগিয়ে যাওয়া এক মোবাইল স্ট্রাইক বেস, যা শত্রুর ঘুম কেড়ে নিতে প্রস্তুত। তানসিরি আরও জানিয়েছেন, তারা এমন এক যুদ্ধ জাহাজ তৈরি করেছেন যা সমমানের আমেরিকান মডেলের চেয়েও উন্নত। তবে সেটি এখনো গোপনে রাখা হয়েছে, সময় হলেই তা আকাশে বজ্র ধ্বনির মতো উদিত হবে। এখানেই শেষ নয়, আমাদের তেল ট্যাঙ্কারগুলির ওপর যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে, আমরা বিনা দ্বিধায় প্রতিক্রিয়া জানাবো। তানসিরির এই বাক্য যেন দুশ্চিন্তায় ফেলে দিয়েছে মার্কিন নীতি নির্ধারকদের। এই পুরো দৃশ্যপট জুড়ে ফুটে উঠেছে ইরানের আত্মনির্ভরতার প্রতিচ্ছবি। তানসিরি জোর দিয়ে বলেন, আমরা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাবমেরিন নিজেরাই তৈরি করি। এই বক্তব্য যেন বিশ্বকে জানিয়ে দেয়, ইরান আর কারো ওপর নির্ভর করে না। এই সাহসী ঘোষণাগুলোর মাঝে একটাই বার্তা স্পষ্ট হয়ে ওঠে, ইরান আর শুধু প্রতিরক্ষার কথা ভাবছে না, তারা এখন আধিপত্য প্রতিষ্ঠার কৌশল সাজাচ্ছে। আর এখানেই আসে সেই নাটকীয় মোড়। একসময় যার সাগরে আমেরিকার নৌবহর নিয়ে রাজত্ব করত, সেই পারস্য উপসাগরে আজ ইরান তার নিজের পতাকা উড়িয়ে বলছে, এখানে এখন আমরাই নিয়ম নির্ধারণ করি। এই কাব্যিক দৃশ্যপটে যেখানে ঢেউয়ের গর্জনে শোনা যায় রেজিস্ট্যান্সের সুর, সেখানে ইরান দাঁড়িয়ে এক নতুন ইতিহাসের মুখোমুখি। এই ইতিহাস শুধু রণাঙ্গনের নয়, এটি আত্মমর্যাদা। ইরানের কুদস ফোর্সের কমান্ডার বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যতই প্রচারণা চালাক বা হইচই করুক, বাস্তবে তারা ইরান এবং এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবহারিকভাবে শক্তিহীন। ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাহানি বৃহস্পতিবার বলেন, তারা বুঝতেও পারে না কিভাবে আমরা ক্ষেপণাস্ত্রগুলো এত নির্ভুলভাবে তাদের লক্ষ্যে আঘাত করে। এটাই আমাদের শক্তি।
গত বছর এপ্রিল এবং অক্টোবর মাসে ইরান ইসরায়েলের দখল করা অঞ্চলের ভিতরে সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইরানি কর্মকর্তারা বলেছেন, এই হামলাগুলোতে তারা তাদের সামরিক শক্তির মাত্র একটি অংশ ব্যবহার করেছেন। যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে এই ধরনের হামলা আরও জটিল হতে পারে এবং আরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC গত সপ্তাহে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগাসিটি উন্মোচন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হুমকি দেন যে তারা আমেরিকার দাবি না মানলে বোমা হামলা চালানো হবে, তারপরেই এই মেগাসিটি প্রকাশ করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি বলেন, ইরান তার প্রতিরক্ষা শক্তি এত দ্রুত গতিতে বাড়াচ্ছে যা শত্রুরা ধরতেই পারছে না। জেনারেল কাহানি স্বনির্ভরতা এবং অভ্যন্তরীণ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা করে বলেন, তাদের হাতে কম সম্পদ থাকলেও তারা উন্নত প্রযুক্তির শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হয়েছে। যেমনটি আমরা লেবানন এবং ইয়েমেনে দেখেছি, প্রতিরোধ বাহিনী কম শক্তি নিয়ে সবচেয়ে বেশি আঘাত হেনেছে শত্রুদের উপর। কাহানি জানিয়েছেন, প্রতিরোধ ফ্রন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে কেউ তাদের সঙ্গে যুদ্ধ করতে আসে সে একে আরো শক্তিশালী করেই ফেলে। যে ইয়েমেনি যুবকেরা যুদ্ধের শুরুতে ইহুদিবাদী শাসকদের নাগালে পৌঁছাতে পারেনি, তারা 1 বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 600 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে ফেলেছে। জেনারেল কাহানির মন্তব্য, এই রকম অগ্রগতি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আজ প্রতিরোধ ফ্রন্টের যা কিছু আছে তা তাদের নিজস্ব প্রচেষ্টা এবং উদ্ভাবনের ফল। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমেন বিশেষজ্ঞ আহমেদ নাগি বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে বিমান হামলার মাধ্যমে ইয়েমেনিদের পিছু হটানো যাবে। এই বিশ্বাস ভুল। CNN তাকে উদ্ধৃতি করে বলেছে, এই যুক্তি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের অভিজ্ঞতা থেকে। ইয়েমেনিরা ধৈর্য এবং সহনশীলতাকে এক ধরনের শক্তি বলে মনে করে এবং প্রমাণ করতে চায় যে তারা সহজে হাল ছাড়ে না। CNN আরো বলেছে, যদি কিছু হয় তাহলে বলা যায় তারা মার্কিন হামলাকে উপভোগী করে। চ্যাথাম হাউসের একজন ইয়েমেনি গবেষণা ফেলো ফারিয়া আল মুসলিমি CNN-কে বলেন, এই হামলাগুলোই যেন তাদের অনুপ্রেরণা। মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর প্রতিদিন ঘটে চলা গণহত্যা এবং অন্যান্য নৃশংসতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জেনারেল কাহানি শত্রুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অপরাধ কোনোদিন ভোলা হবে না। নারী ও শিশুদের হত্যা করা, নিরস্ত্র মানুষের ঘর বাড়ি ধ্বংস করা কোনো দক্ষতা বা শক্তির প্রমাণ নয়, বরং এটি তোমাদের দুর্বলতা ও অসহায়ত্বের পরিচয়। কাহানির মতে, 1.5 বছর ধরে চলা বড় ধরনের যুদ্ধের মধ্যেও গাজা উপত্যকা এখনো অটলভাবে টিকে আছে। তিনি বলেন, এই ধরনের দৃঢ়তা গাজার জনগণের ইচ্ছা শক্তিরই প্রতিফলন। সাহসী হুঙ্কার, ছায়ায় দুলছে যুদ্ধ, ইরান আমেরিকা সংঘর্ষ কি অনিবার্য? এ যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। বাতাস থমকে গেছে, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ইতিহাসের পাতায় যুদ্ধের অনেক গল্প লেখা হয়েছে, কিন্তু এমন নাটকীয় সংঘর্ষের অপেক্ষা এমন রুদ্ধশ্বাস মুহূর্ত কটা দেখা গেছে? একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের আগ্রাসী প্রতিরোধ। এ যেন দুঃসাহসিক গ্ল্যাডিয়েটরের দ্বৈরথ, যেখানে একটি ভুল চাল মানেই সর্বনাশ। ডিয়েগো গার্সিয়া একটি বারুদের স্তূপ, যে কোনো মুহূর্তেই কি ঘটবে বিস্ফোরণ? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC's সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে 10টি ঘাঁটি এবং 50,000 সেনা রয়েছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের দিকে পাথর ছুঁড়বে না। ইরানের এই হুঁশিয়ারি যেন যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল। ইরান কি আগে হামলা করবে? মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি? ইরান কি আগেই আক্রমণ করবে? নতুন রিপোর্টে চাঞ্চল্য। উত্তেজনা এতটাই বেড়েছে যে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে হামলার জন্য ইরানি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, জানিয়েছে দ্য টেলিগ্রাফ। ইরানের শীর্ষ সেনাদের গোপন পরিকল্পনা, ইরানের সামরিক কমান্ডাররা ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাজ্য যৌথ ঘাঁটিতে আগাম হামলা চালানো নিয়ে আলোচনা করেছেন। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইরানই প্রথমে আঘাত হানবে। ইরানি সামরিক কর্মকর্তারা মনে করেন, ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি ইরানের উপর হামলা চালানোর জন্যই তৈরি করা হয়েছে। স্যাটেলাইটে ধরা পড়ল মার্কিন বোমারু বিমান। গত সপ্তাহে স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে 3টি B-2 স্পিরিট বোমারু বিমান ডিয়েগো গার্সিয়ায় পৌঁছেছে।
এই B-2 বোমারু বিমানগুলো শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভয়ঙ্কর হামলা চালানোর জন্য তৈরি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে ডিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে ইরানের গোপন সামরিক স্থাপনাগুলিতে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। একজন ইরানি নেতা বলেছেন, আমাদের অনেক আগে এই ঘাঁটিতে হামলা চালানো উচিত ছিল। মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে। সেখানে প্রায় 4000 সেনা রয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উদ্দেশ্য শুধু সতর্কবার্তা দেওয়া। এজন্য ডিয়েগো গার্সিয়ার কাছেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরান মার্কিন উত্তেজনা ভয়ানকভাবে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা তার পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমেরিকা অভূতপূর্ব বোমা হামলা চালাবে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। ইরানের পাল্টা হুঁশিয়ারি, কঠোর প্রতিশোধ আসবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমরা মনে করি না যে তারা বাইরে থেকে কিছু করবে, কিন্তু যদি তারা আমাদের উপর হামলা চালায় তাহলে তাদের ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হতে হবে। ইরানি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সামরিক নেতারা মার্কিন সামরিক ঘাঁটি এবং সেখানে থাকা 50,000 সৈন্যকে সরাসরি হুমকি দিয়েছেন। আইআরজিসি বলেছে, আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হানব। যুদ্ধ আসন্ন নাকি মুহূর্তে সমঝোতা হবে? এই মুহূর্তে বিশ্ব শ্বাস আটকে অপেক্ষা করছে। ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ কি আসন্ন নাকি শেষ মুহূর্তে দুই দেশের সমঝোতায় পৌঁছাবে? ট্রাম্প বলছেন, আমরা এক চুলো ছাড়ে দেব না। ইরান বলছে, যদি আঘাত আসে আমরাও চুপ থাকবো না। একদিকে ট্রাম্পের নিষ্পত্তিহীন দম্ভ, অন্যদিকে ইরানের ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সময়ের কাঁটা দ্রুত ঘুরছে। কে প্রথমে হামলা চালাবে? কাশ্মীর হামলার বদলায় পাকিস্তানকে জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। ভারতের সিদ্ধান্তে জোরালো বার্তা, সিন্ধু চুক্তি স্থগিতের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি পাকিস্তানে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানকে জবাব দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কিভাবে, কখন এবং কোথায় জবাব দেওয়া হবে সেই সিদ্ধান্ত এখন পুরোপুরি ভারতীয় সেনা, বিমান ও নৌবাহিনীর হাতে। দিল্লিতে মোদির বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে তিনি এই ঘোষণা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অচিন চৌহান এবং 3 বাহিনীর প্রধানরা। বৈঠকে মোদি স্পষ্ট করে বলেন, আমাদের প্রতিক্রিয়া কি হবে, কিভাবে পদক্ষেপ নেওয়া হবে, লক্ষ্যবস্তু কি হবে এবং কখন ব্যবস্থা নেওয়া হবে তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তিনি আরো জানান, বাহিনীগুলোর উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তাদের যে সিদ্ধান্তই হোক কেন্দ্র তার পেছনে থাকবে। এই নির্দেশনা আসে এমন এক সময় যখন পেহেলগামের সেই ভয়াবহ হামলায় 26 জন প্রাণ হারান, যাদের বেশিরভাগই ছিলেন নিরীহ পর্যটক। ভারতীয় তদন্তে উঠে এসেছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলা চালিয়েছে। সেই ঘটনার পর থেকেই ভারতের ভিতরে উত্তাল ক্ষোভ। কূটনৈতিক দিক থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা। এই চুক্তি স্থগিতের সিদ্ধান্তে উদ্বিগ্ন পাকিস্তান। দেশটির আইন ও বিচারমন্ত্রী আকিল মালিক জানিয়েছেন, ভারত যদি এই চুক্তি একতরফাভাবে স্থগিত করে তাহলে ইসলামাবাদ আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আকিল মালিক জানান, পাকিস্তান অন্তত 3টি আইনি পথ বিবেচনা করছে। প্রথমত, বিশ্ব ব্যাংকের কাছে অভিযোগ জানাতে হবে, কারণ তারা এই চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ছিল। দ্বিতীয়ত, হেগের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত এবং তৃতীয়ত, আন্তর্জাতিক সালিশি আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলা হবে। তিনি বলেন, চুক্তিটি একতরফাভাবে স্থগিত করা যায় না, এমনকি সাময়িকভাবেও না। চুক্তিতে এমন কোনো বিধান নেই। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলার কথাও ভাবছেন, তবে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 1960 সালে দীর্ঘ 9 বছর আলোচনার পর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সিন্ধু নদ এবং তার 2টি উপনদী বিতস্তা বা ঝিলম এবং চন্দ্রভাগা বা চেনাব এর ওপর পাকিস্তান কর্তৃত্ব রাখে, আর ভারত পেয়েছিল বিপাশা বা বিয়াস, শতদ্রু বা সাটলেজ এবং ইরাবতী বা রাভির পানি।
চুক্তি অনুযায়ী ভারত বা পাকিস্তান পানির প্রবাহ আটকে রাখতে পারবে না, কিন্তু ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলের সেচ ব্যবস্থার উপর ভয়াবহ প্রভাব পড়তে পারে, কারণ পাকিস্তানের প্রায় 80% কৃষি এই নদীগুলোর উপর নির্ভরশীল। এই আবহেই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মঙ্গলবার 90 মিনিট ধরে চলে এই বৈঠকে রাজনাথ সিং বলেন, পাকিস্তানকে কঠোর জবাব দিতে ভারত প্রতিজ্ঞাবদ্ধ। একই সুর ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে। ভারতের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান যে কোনো কিছুর জন্য তৈরি, ভারত চেষ্টা করে দেখতে পারে। ভুল হিসাব, অযৌক্তিক প্রতিক্রিয়া, আর তার ফল হতে পারে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ। সম্প্রতি প্রকাশিত একটি গোপন মার্কিন প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাধারণ যুদ্ধও যদি শুরু হয়, সেটি এক পর্যায়ে পরমাণু যুদ্ধের দিকে গড়াতে পারে যদি সেখানে কোনো অযৌক্তিক প্রতিক্রিয়া বা ভুল হিসাব নিকাশ ঘটে। এই প্রতিবেদনটি সামনে আসে এমন এক সময়ে যখন পহেলগাম হামলার পর পুরো ভারত ক্ষোভে ফুঁসছে, আর ঠিক এই মুহূর্তেই প্রকাশ পায় 1980 ও 1990-এর দশকে তৈরি একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা খুব বেশি নয়, তবে কোনো ভুল বোঝাবুঝি বা হঠাৎ উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া সাধারণ যুদ্ধকে পরমাণু যুদ্ধের রূপ দিতে পারে। গত বুধবার প্রকাশিত সেই প্রতিবেদনটিতে 1981 সালের আরেকটি গোপন মার্কিন নথির উল্লেখ করা হয়েছে, যার শিরোনাম ছিল পাকিস্তানের পারমাণবিক অগ্রগতিতে ভারতের প্রতিক্রিয়া। সেই নথিতে বিশ্লেষণ করে বলা হয়েছে, পাকিস্তান যদি এমন পারমাণবিক কর্মসূচি নেয় যা ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে ভারত সম্ভাব্যভাবে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার সিদ্ধান্ত নিতে পারে। স্পেশাল ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট SNIE প্রতিবেদনটিতে বলেছে, ভারত সম্ভবত আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং তারপর সিদ্ধান্ত নেবে পাকিস্তান আদৌ পারমাণবিক অস্ত্র বানিয়েছে বা মজুত করেছে কিনা। সেই তথ্যের উপর ভিত্তি করেই পদক্ষেপ নেবে ভারত। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরেকটি প্রতিবেদনে লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির একটি গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, যদি ভারত করাচির নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে হামলা করে, তাহলে সেখানে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এসব প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1971 সালে ভারতের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পারমাণবিক অস্ত্র তৈরি ও অধিকার অর্জনের বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করেন। অন্যদিকে ভারতের অনেক কৌশলবিদ মনে করেন, আগে হামলা করাটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ এতে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। দুদেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে। দুদেশের সামরিক বাহিনীর আকার, কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আরেকটি বড় যুদ্ধ সংঘটিত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, কেননা যুদ্ধের ফল যে কারোর জন্যই সুখকর হবে না তা উভয় দেশই ভালোভাবে অনুধাবন করে। দুটি দেশই পরমাণু শক্তিধর দেশ, উভয়ের কাছেই রয়েছে বিধ্বংসী সব বোমা ও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত, যা উভয় দেশের যে কোনো সীমানা পর্যন্ত অতিক্রম করে। দুই দেশই জানে যুদ্ধ মানে ধ্বংস, তবুও যদি হয় এক ভুল প্রতিক্রিয়া, আর তাতে জ্বলতে পারে গোটা উপমহাদেশ। কাশ্মীর যেন এক দীর্ঘশ্বাস, যেন এক দগ্ধ প্রান্তর। 26 জন ভারতীয় পর্যটকের মৃত্যু আবার তুলে ধরেছে পুরনো সেই চিরচেনা উত্তেজনার চিত্রপট। ভারত ও পাকিস্তান মুখোমুখি। কাশ্মীরের বুকে সেই রক্তপাতের একদিন পেরোতেই পাল্টা পদক্ষেপে কাঁপছে উপমহাদেশ। শুরুটা ভারত করেছিল, সীমান্ত সন্ত্রাসবাদের অভিযোগ তুলে পাকিস্তানকে দেয়া হলো একের পর এক কূটনৈতিক ধাক্কা। আকাশ সীমা বন্ধ, ওয়াঘা সীমান্তে তালা, কূটনৈতিক বহিষ্কার, যেন কূটনীতির খোলনলচেই বদলে দিল নয়াদিল্লি। কাশ্মীর হামলার রেশ কাটতে না কাটতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিস্ফোরক বিবৃতি দেয়। পাকিস্তানিদের জন্য সব বিদ্যমান ভিসা বাতিল, নতুন ভিসা পরিষেবা স্থগিত। যারা পাকিস্তানে অবস্থান করছেন তাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানায় সরকার। এতে থেমে থাকেনি নয়াদিল্লি।
দুই দেশের মধ্যে বহু পুরনো জলবন্টন চুক্তি, সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয় ভারত। সেই সঙ্গে ঘোষণা আসে মূল ভূখণ্ড সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণার পরই কাঁপতে শুরু করে ইসলামাবাদ, কারণ পানি মানেই জীবন, আর সেই জীবন যদি বন্ধ হয়ে যায় তাহলে তা যুদ্ধের আগুনে ঘি ঢালার শামিল। ইসলামাবাদের পাল্টা হাত, চাপের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আহ্বান করেন এক বিরল নিরাপত্তা বৈঠক। সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এবং অন্যান্য সামরিক কর্মকর্তাদের নিয়ে বসে পড়েন তিনি। এক সরকারি বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। সেই প্রতিক্রিয়া শুরু হয় কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে। পাকিস্তান ও ভারতের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব এয়ারলাইন্স নিষিদ্ধ। পাশাপাশি ওয়াঘা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এই সীমানা বন্ধ মানেই যে শুধু মানুষ থামে না, থেমে যায় হাজারো ট্রাকের পণ্য, ব্যবসা, যোগাযোগ। এক বিস্ফোরক ঘোষণায় পাকিস্তান জানায়, ভারতের সাথে সব ধরনের বাণিজ্য অবিলম্বে স্থগিত। এমনকি তৃতীয় দেশ থেকেও যদি ভারতে পণ্য আসার পরিকল্পনা থাকে সেটাও রুদ্ধ। শুধু তাই নয়, ভারতীয় কূটনীতিকদের একে একে বহিষ্কার করা শুরু হয়। সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি বলে ঘোষণা করা হয়। এতেই থেমে থাকেন ইসলামাবাদ। ঘোষণা আসে, ভারতীয় নাগরিকদের দেয়া সব ভিসা বাতিল। শুধুমাত্র শিখ তীর্থযাত্রার ক্ষেত্রে সাময়িক ছাড় থাকবে। তবে সবচেয়ে ভয়াবহ বার্তা এসেছে পানি নিয়ে। ভারত যখন সিন্ধু জল চুক্তি স্থগিত করে, তখন পাকিস্তান এক রণহুঙ্কারে জানিয়ে দেয়, পানির প্রবাহ বাধা দিলে তার যুদ্ধ ঘোষণার সমান হবে। পাকিস্তানের এই বার্তা হালকা কোনো বিবৃতি নয়। দুই দেশের মধ্যকার সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিন্দুগুলোর একটি হলো এই নদী। সেখানেই যদি হাত পড়ে তাহলে সেটি অস্ত্রের মুখোমুখি হওয়ার ইঙ্গিত। ইসলামাবাদ ঘোষণা করে, ভারত যদি পানি সরবরাহে হস্তক্ষেপ করে তবে আমরা জাতীয় শক্তির সম্পূর্ণরূপে প্রতিক্রিয়া জানাবো। অর্থাৎ কূটনীতি পেরিয়ে সেটি সামরিক পথে গড়ানোর হুমকি। কাশ্মীরের হামলার 24 ঘন্টার মধ্যে ভারতের পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হয়। পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল করা হয়। পাশাপাশি ভারতীয় পর্যটকদের ওপর হামলার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানকেও নানাভাবে কোণঠাসা করা শুরু হয়। এই প্রেক্ষাপটে পাকিস্তান জানায়, ভারতের এই পদক্ষেপগুলোর প্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা এসব প্রতিশোধমূলক সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা 3 জন হামলাকারীর নাম প্রকাশ করেছে। যদিও এসব তথ্যের প্রমাণ এখনো তুলে ধরা হয়নি। এর মধ্যে 2 জন পাকিস্তানি বলে দাবি করা হয়েছে, কিন্তু কোনো ছবি, ভিডিও, ফরেনসিক তথ্য এখনো সামনে আনেনি দিল্লি। কে কার জন্য হুমকি? কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ। ভারত দাবি করে তারা শুধু সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তান বলে ভারতের প্রতিটি পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করছে। আর এর মধ্যে যাদের কথা হারিয়ে যায় তারা হলো কাশ্মীরের সাধারণ মানুষ, যাদের বাড়ি বোমায় উড়ে যায়, স্কুল বন্ধ হয়ে যায়, স্বপ্ন রক্তাক্ত হয়ে পড়ে উপত্যকার রাস্তায়। উপত্যকার দিকে চোখ রেখে আমরা কি ভুলছি? কাশ্মীর হামলার পর ভারত পাকিস্তানের এই পাল্টা হুঙ্কারে যেটা সবচেয়ে বেশি আশঙ্কার জন্ম দিচ্ছে তা হলো, এটি যদি সামরিক সংঘর্ষে পরিণত হয় তবে গোটা উপমহাদেশ কাঁপবে। পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে যখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পথে, সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে আর পানি নিয়ে হুমকি ধামকি, তখন কেবল প্রশ্ন জাগে, উপমহাদেশ কি এক নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে? কাশ্মীর আবার ইতিহাসের কেন্দ্রবিন্দুতে, আবারও রক্ত, অশ্রু আর আতঙ্কের নগ্ন বাস্তবতা। শান্তি যেন শুধুই অপেক্ষার নাম, আর কাশ্মীর তার মাঝখানে দাঁড়িয়ে একজন বন্দী দর্শক, যেন নিজের ভবিষ্যতের জন্য নিজেই কিছু বলতে পারে না। এ যেন এক দীর্ঘশ্বাস, যেটা প্রতিবারই শুরু হয় রক্তপাত দিয়ে, কিন্তু শেষ হয় না কখনো। চরম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। দুই দেশই সীমান্তে সেনাবাহিনী, ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান মোতায়েন করছে। এর মধ্যেই ভারতীয় নৌবাহিনী একটি মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে গতকাল পাকিস্তানও কড়া পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। তাদের এই ঘোষণায় বলা হয়েছে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হবে এবং পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ থাকবে। রিপোর্ট বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, ডন, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু অবলম্বনে। সর্বশেষ খবরে জানা গেছে, ভারতের 5 দফা পদক্ষেপের জবাবে
পাকিস্তানও পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক থেকে জানানো হয়, ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হলো। ভারতের বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। পাশাপাশি ভারতীয় নাগরিকদের পাকিস্তানে যাওয়ার সব ভিসা বাতিল করা হয়েছে, তবে শিখ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। এনএসসি ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ যদি ভারত একতরফাভাবে বন্ধ করে দেয় বা অন্যদিকে ঘুরিয়ে দেয়, তাহলে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরা হবে। খবরে আরো বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় নাগরিকদের দেয়া সব সার্ক ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তান আরও জানায়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের দ্রুত পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের সহকারী কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান বলেছে, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার সংখ্যা 30-এ নামিয়ে আনতে হবে এবং সেটা করতে হবে 30 এপ্রিলের মধ্যে। তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের যে কোনো বাণিজ্য যদি পাকিস্তান দিয়ে থাকে, সেটাও স্থগিত থাকবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন চলছে। সীমান্ত বরাবর বিপুল সংখ্যক সৈন্য, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উভয় পক্ষ। পাকিস্তান বিমান বাহিনী ভারত সীমান্ত ঘেঁষা বিভিন্ন ঘাঁটিতে নজরদারি ও হামলাকারী ড্রোন মোতায়েন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, লাহোরের কাছে মুরিদ ঘাঁটিতে তুরস্ক থেকে কেনা বাইরাক্তার TB2 ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। সাথে সাথে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর উচ্চ সতর্কতা জারি করেছে। সেখানকার বাংকারগুলোতে সেনারা অবস্থান নিয়েছে। ভারতীয় সূত্রের দাবি, সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানের সেনা মোতায়েনের বিষয়টি প্রমাণ করেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট। সেসব স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে নেটিজেনরা। তাদের দাবি অনুযায়ী পহেলগামের ঘটনার পর করাচি বিমান ঘাঁটি থেকে একের পর এক বিমান লাহোর ও লাওয়ারপিন্ডির থেকে মোতায়েন করেছে পাকিস্তান। PAF-198 এবং লকহিড C-130E হারকিউলিস পরিবহন বিমানগুলো দক্ষিণ থেকে রাওয়ালপিন্ডির ঘাঁটিতে সেনা ও সরঞ্জাম নিয়ে গেছে। এছাড়াও ছোট আকৃতির জেট বিমান PAF-101 এবং এমব্রায়েল ফেনম 100 সেখানকার আকাশে নজরদারি চালাচ্ছে। এর মধ্যেই ভারতীয় নৌবাহিনী সফলভাবে একটি মিসাইল ধ্বংস করার পরীক্ষা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নৌবাহিনী জানিয়েছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ INS সুরাত একটি সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে দ্রুত উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এতে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন মাইলফলক অর্জিত হলো। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, করাচি উপকূলে পাকিস্তান নৌবাহিনীও সার্ফেস টু সার্ফেস মিসাইলের পরীক্ষা চালাচ্ছিল। সেই উত্তপ্ত পরিস্থিতিতেই ভারত এই পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এক জনসভায় বলেন, যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মোদী বলেন, বিহারের মাটি থেকে আমি বিশ্বকে বলতে চাই, ভারত প্রতিটি সন্ত্রাসীকে এবং তাদের সমর্থনকারীদের চিহ্নিত করবে ও সাজা দেবে। প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্তেও গিয়ে তাদের খুঁজে বের করা হবে। কাশ্মীর জুড়ে চলমান অভিযানে ভারতীয় সেনাবাহিনী ১৫০০-এর বেশি লোককে আটক করেছে। সেনা সূত্র জানায়, এই চিরুনি অভিযানের সময় জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার দুধু বসন্তগড় এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির মধ্যে পড়ে ভারতীয় সেনার হাবিলদার ঝন্টু আলী শেখ নিহত হন। গোপন সংবাদের ভিত্তিতে সেনারা ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়, পাল্টা গুলি চালায় সেনারাও। বিশ্লেষকদের মন্তব্য, পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী বলেন, ভারত পাকিস্তানে বড় ধরনের হামলা চালাতে পারে। এটা 2019 সালের থেকেও বড় হবে। তিনি বলেন, ভারত এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক হুমকি থেকে উত্তেজনা কমানোর কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে সংজ্ঞায়িত করার নতুন চেষ্টা চলছে। ভারতীয় কংগ্রেসের বৈঠক। দিল্লির প্রতিনিধির তথ্য অনুযায়ী কাশ্মীরে হামলার পর জাতীয় কংগ্রেসের কার্যকরী কমিটির এক জরুরি বৈঠক বসে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনের সভাপতিত্বে হওয়া বৈঠকে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ শীর্ষ নেতারা। বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, পহেলগামে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়ে কিভাবে হামলাটি ঘটল তার তদন্ত হওয়া দরকার। কংগ্রেস এই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করছে।